আংশিক বাতিলই থাকবে পঞ্চদশ সংশোধনী, হাইকোর্টের রায় আপিলে বহাল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যু। কক্সবাজারে মাটিচাপা পড়ে ২ শিশুর প্রাণহানি। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন আজ। শোকযাত্রার মধ্যেই ইরানে হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। এবং বিশ্বকাপের শেষ ৮ লড়াই শুরু আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে রাতে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। স্বাগত ওয়ান বুলেটিনে, আপনাদের সাথে আছে আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই রায়ে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার বহাল হলো। সকালে এই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ। এই রায়ের ফলে সংবিধানে হস্তক্ষেপ ও রাষ্ট্রদ্রোহের শাস্তির বিধান বাতিল হয়েছে। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, আর জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট আংশিক রায় দেয়। পরে সেই রায়ের বিরুদ্ধে ৩টি আপিল করা হয়। ২০১১ সালে পাশ হয় পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি নারীদের সংরক্ষিত আসন ৫০ করা হয়, যুক্ত করা হয় আরও প্রায় ৫৪টি বিষয়। আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই সেটাই আবার প্রতিস্থাপিত স্থাপন হলো আর কি। যেই রায় দিল আমরা পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরও বিস্তৃতভাবে বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে, এবং আমরা এরপরে আমরা রিভিউ করবো কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব পূর্ণাঙ্গ রায়ের পর। 13th অ্যামেন্ডমেন্ট আবার ফিরে এসেছে, তত্ত্বাবধায়ক সরকারের পুরনো বিধান আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে বিধানটা বাদ করে দেওয়া হয়েছিল, বাদটাকে আজকে বাদ ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে এটি চাইলে পার্লামেন্ট 13 অ্যামেন্ডমেন্টের সঙ্গে যুগ বিয়োগ করে ঠিক করতে কোনো আইনগত বাধা থাকবে না। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। অপরিকল্পিত শিল্পায়ন ও পরিবেশ দূষণ রোধে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় বৃক্ষ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সবাই চেষ্টা করলে পরিবেশের বর্তমান অবস্থা পরিবর্তন সম্ভব। বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা ৩য় অবস্থানে রয়েছে, যা থেকে উত্তরণ জরুরি। সভ্য দেশে পরিবেশ বিপর্যয় কাম্য নয়, এর জন্য সবাই কম বেশি দায়ী। পরিবেশ ক্ষতি হয় এমন গাছের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির গাছ লাগাতে হবে। নতুন গাছ লাগালে তা ঠিকমতো বেড়ে উঠতে পারছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। এ সময় পরিবেশ রক্ষায় ৩ প্রতিষ্ঠান ও 3 ব্যক্তির হাতে পরিবেশ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া 7টি শ্রেণীতে পরিবেশ পুরস্কার পেয়েছেন 21 জন। স্থানীয়ভাবে নিম গাছ সরকারের সাফল্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট সহ বিভিন্ন শহরে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে নিম্ন আয়ের পরিবারগুলো। টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ, কমেছে কর্মজীবী মানুষের আয় রোজগার। কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত দেশের 8 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ইতিমধ্যে সাঙ্গু, মাতামুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
96টা আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। আমরা সব জায়গায় এটা মেসেজ পৌঁছে দিয়েছি, সবগুলো প্রস্তুত আছে। এছাড়া অন্যান্য ইউনিয়নগুলোতে আনুমানিক এখন পর্যন্ত গতকাল রাত পর্যন্ত আমরা যে হিসাব পেয়েছি 50,000-এরও বেশি মানুষ বর্তমানে পানিবন্দী আছে। বন্যা হওয়ার কারণে আমাদের এখানে মাতামুহুরী নদীর যে পানি সেটা ডেঞ্জার লেভেলের অলরেডি 50 ফিটের উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। পাহাড়ের পাদদেশ সহ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের সমস্যার স্থায়ী সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার রাতে রাঙ্গামাটি শহরের ভ্যাদভেদী লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সাথে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দ্রুতই এই অঞ্চলের বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে। মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। পার্বত্য অঞ্চলের বাঙালি সহ 12টি জাতি গোষ্ঠীর সম উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর রংধনু নেশন গড়ার স্বপ্ন বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি। আমরা এই অঞ্চলের সকল সমস্যা দূর করে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আমরা সচেষ্ট থাকব এবং এই অঞ্চলটাতে 12টি জাতিগোষ্ঠী বাঙালি সহ সবাই যেন সম উন্নয়নের অধিকারী হয়, সবার জীবনমানের জন্য সম উন্নয়ন হয়। পাহাড় ধসের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সোহেল কান্তিনাথ। সোহেল, এই মুহূর্তে বান্দরবানের আবহাওয়া পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এবং আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি যে একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকলেও এই মুহূর্তে আসলে বৃষ্টিপাত থেমে গেছে, রোদের দেখা গেছে কিছুটা। আমি একটা বিষয় জানিয়ে রাখি, ভোর রাতে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে টানা বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে পাহাড়ের একটি বিশাল অংশ বসতঘরের উপর পড়ার কারণে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 3 জন নিহত হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী আরেকটি পরিবারে পাহাড় ধসে গিয়ে একই পরিবারের স্বামী স্ত্রী নিহত হয়। এই ঘটনায় মোট নিহত হয় 5 জন। তবে এই ঘটনা এখনো পর্যন্ত আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বলা চলে এই যে গত 4 দিনের টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা ব্যাপক হারে দেখা দিয়েছে। আসলে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের একটি ভ্রাম্যমাণ মোবাইল টিম ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে তাদেরকে বোঝাচ্ছে যে তারা যেন নিরাপদে আশ্রয়ে চলে যায়। আরেকটা বিষয় জানিয়ে রেখে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। গত 4 দিনে এই পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 760 মিলিমিটার, যার ফলে যে বান্দরবানের যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। তারা ইতিমধ্যে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং আশ্রিত বাসিন্দাদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার থেকে শুরু করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। আপনি সাথেই থাকবেন। আমরা এবার যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী FM সুমন। সুমন, আমরা বান্দরবানের পরিস্থিতি জানছিলাম। কক্সবাজারে এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি কেমন? আমি দেখতে পাচ্ছি যে সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যারা পর্যটক যারা সেখানে ঘুরতে গেছেন তাদের ভোগান্তির চিত্রটা জানাবেন। আতিফা, অনেক ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, কক্সবাজারে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আর সকালের দিকে একটুখানি বৃষ্টি থামলেও আমরা দেখেছি এরপরে অজুর ধারায় আসলে বর্ষণ হচ্ছে। এই বর্ষণের ফলে কয়েকদিনের যে বর্ষণ অব্যাহত রয়েছে অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। সকালের নাগাদ আমি যদি আবহাওয়ার সর্বশেষ তথ্য বলি, সকালের নাগাদ মাতামুহুরীর বিভিন্ন অংশে বাঁধ ভেঙে লোকালয়ে কিন্তু হু হু করে পানি ঢুকছে। আমরা সেই চিত্রটি দেখেছি। আর পর্যটকের যে বিষয়টা আপনি বললেন, কক্সবাজারে যেসব পর্যটক এসেছে ভ্রমণ করতে তারা আসলে সাগরে নামতে পারছে না, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে বাতাস রয়েছে। এছাড়া যদি চকরিয়া, পেকুয়া এবং যেখানে মাতামুহুরীর বানের পানি ঢুকছে সেই পরিস্থিতি যদি আমি আপনাকে বলি, আমি একটু পেছনে দেখাবার চেষ্টা করি। আমার পেছনে অনেকে ভেলা করে আসতেছেন, আপনি আপনাদেরকে একটু দেখায় বাড়িঘরে পানি উঠেছে বিদায় অনেকে ভেলা করে আসতেছেন, অর্থাৎ
বিভিন্ন বাড়িতে কিন্তু আমরা দেখছি পানি ডুবে গেছে। পানিতে তারা অনেকটা বাড়িতে রান্না বান্নার যেসব গৃহস্থালীর কাজকর্ম রয়েছে সেগুলোতে তারা আসলে সব। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পাহাড় ধস এবং আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন বান্দরবান থেকে সোহেল কান্তিনাথ এবং কক্সবাজার থেকে FM সুমন। যাচ্ছি পরের খবরে। বান্দরবানের লামায় ভারী বর্ষণে পাহাড় ধসে 5 জন মারা গেছেন। নিহতদের মধ্যে একই পরিবারে 3 জন রয়েছেন। ভোরে আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। একই এলাকায় আরও 2 জনের প্রাণহানি হয়েছে। টানা বৃষ্টিতে বান্দরবানের যোগাযোগও ব্যাহত হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগ বাড়ছে। কক্সবাজারের চকরিয়াতেও পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। বড়তলী ইউনিয়নের মচনিয়াকাটা এলাকায় একটি বাড়িতে মা ও তার 2 সন্তান মাটি চাপা পড়েন। তাদের হাসপাতালে নেয়ার পথে 2 শিশুর মৃত্যু হয়। তাদের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ইছামতি নদীতে ভাঙন দেখা দিয়েছে। নতুন করে ধস নেমেছে সাতক্ষীরা সদর উপজেলার হারুদদাহ এলাকায়। পানি বেড়ে নদীতে বিলীন হয়েছে অন্তত 200 মিটার বেড়িবাঁধ। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কায় সীমান্তবাসী। দেবহাটার পর এবার সাতক্ষীরা সদর উপজেলার হারদাহ সীমান্তেও ভয়াল রূপ নিয়েছে ইছামতি নদীর ভাঙন। নিম্নচাপ, টানা বৃষ্টি ও জোয়ারের অতিরিক্ত পানির চাপে ভোমরা ইউনিয়নের ভাঙার মুখ এলাকায় বেড়েছে নদী ভাঙন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত 200 মিটার বেড়িবাঁধ। ধসে গেছে বাঁধের বড় অংশ। হুমকির মুখে পড়েছে সড়ক, ফসলি জমি ও বসতবাড়ি। প্রতিটি জোয়ারের সঙ্গে বাড়ছে ভাঙন। আতঙ্কে দিন কাটছে সীমান্তের মানুষের। এখানে বসতি যারা আছে তাদের প্রত্যেকে জমি চলে গেছে নদী গর্ভে। বাড়ি সব গাঙে যাচ্ছে, বেশি জায়গা বই নেই। আমরা খুব আদিনী পড়ি রয়েছি এখানে। আমাদের কাছে পুরাতন ঘর বাড়ি ছিল, আমরা উড়ি সব চলে গেছি। সীমান্তের 2 পারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাংলাদেশের অংশে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা, আর ভারত অংশে জেগে উঠেছে নতুন নতুন চর। সেখানে গড়ে উঠেছে সারি সারি ইট ভাটা। স্থানীয়দের দাবি, একদিকে বাংলাদেশ ভূমি হারাচ্ছে, অন্যদিকে নদীর ওপারে বাড়ছে নতুন ভূখণ্ড। স্থানীয়দের আশঙ্কা, হারদাহ এলাকার দুর্বল বেড়িবাঁধ ভেঙে গেলে ঝুঁকিতে পড়বে পুরো ভোমরা ইউনিয়ন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ঝুঁকিপূর্ণ হলেও স্থায়ী প্রতিরক্ষার ব্যবস্থা নেওয়া হয়নি। বান্ধব যদি না প্রতিরোধ করে আবার আবার উঠতে হবে। বিভিন্ন পর্যায়ক্রমে সংস্কার হবে গ্রামবাসী আবদার জানায়। তা আজ অব্দি পর্যন্ত সংস্কারের কোনো ছোঁয়াই দেখলাম না। তাই ঘর বাড়ি অল্প ঘর বাড়ি আছে, সব নদীতে ভেসে যাচ্ছে। এদিকে চলমান নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরার প্রায় 70 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা জুড়ে বেড়েছে নদী ভাঙনের আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় ইছামতি নদীর তীর সংরক্ষণে বড় প্রকল্প সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। একটা ফিজিবিলিটি স্টাডির প্রক্রিয়াধীন রয়েছে। এই স্টাডিটা সম্পূর্ণ হলে আমরা এই ইছামতি কালিন্দির যে নদী ভাঙন রয়েছে সেখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ, পাশাপাশি আমাদের যে বেড়িবাঁধ রয়েছে সেটা টেকসই হিসেবে তৈরি করা সম্ভব হবে। দেবহাটার পর হারদাহর ভাঙার মুখে ভাঙন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সীমান্ত এলাকায়। স্থানীয়দের দাবি, জোয়ারের পানি আরও বাড়ার আগেই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। তা না হলে হাজারো ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ সীমান্ত জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ন্যাশনাল ডেস্ক। উত্তরের জনপদের জীবনরেখা তিস্তা, অথচ বর্ষা এলেই হয়ে ওঠে জনপদ গ্রাসের নির্মম নিয়তি। নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয় ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমিসহ নানা স্থাপনা। ভাঙনের কবলে নিঃস্ব হয় লাখ লাখ মানুষ। উত্তরে মানুষের এই স্বপ্নভঙ্গের অবসান হলে 2 তীরে গড়ে উঠবে জীবন পুনর্গঠনের উর্বর উপাখ্যান। সেই স্বপ্নের নাম আপাতত তিস্তা মহাপরিকল্পনা। এখানে অনেক বড় নদী পুকুর ছিল। উত্তর জনপদের মানুষের কাছে তিস্তা কখনো জীবনধারা, আবার কখনো জীবিকার অবলম্বন। অথচ বর্ষা এলেই সেই তিস্তা হাজির হয় ভয়ঙ্কর রূপে, হয়ে ওঠে স্বপ্নগ্রাসী। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে প্রতিনিয়ত তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি, রাস্তাঘাট, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। পানি তোরে তলিয়ে যায় লাখো মানুষের বেঁচে থাকা স্বপ্ন। তাবলায় ভাসি গেছে, ছাগল, মুরগি
হাঁস তাবলা ভেসে গেছি এনে আবাদ করছি মানুষের না তাও ভেসে গেছি। এখন যদি আরো ভাঙতেই থাকে এভাবে তাহলে হচ্ছে আরো অনেক মানুষের বাড়ি এরকম বা মানুষ আশ্রয়হীন হয়ে যাবে। এই যে নদী ভাঙনের কারণে আস্তে আস্তে এই পুকুর বিলীন হয়ে যাওয়ার পরে এই পরিবারগুলো নিঃস্ব অবস্থায় এখন বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে বসবাস করতেছে। বছরের পর বছর ভাঙনের এই পুনরাবৃত্তি একই বৃত্তে ঘুরতে থাকে। জিও ব্যাগ, অস্থায়ী বাঁধ কিংবা পানি উন্নয়ন বোর্ডের আশ্বাসের বলয়ে বন্দী থাকে প্রতিকার ব্যবস্থা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পাড়ার মানুষ উপকৃত হবে এবং এই বন্যার থেকে আপনার বাঁচবে। আমাদের নিম্ন অঞ্চল সহ বাড়ি ঘরে পানি ওঠে। আবার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিবেচনায় নিয়ে কিছু বিষয় বলেছিলেন, আল্ট্রা ভাইরাস দি কনস্টিটিউশন বাতিল করে দিলেন সংশোধনীগুলো। কিছু বিষয় বললেন এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আইনের জেনারেল ইন্টারপ্রিটেশন হলো পার্লামেন্ট এটা সিদ্ধান্ত নেবে, এটা বলার অবকাশ রাখে না, কারণ পার্লামেন্ট ইচ্ছা করলে এটা যে কোনো সময় বাতিল করতে পারেন। তো নেভারদিলেস তার বিরুদ্ধে যেগুলো বাতিল করেননি সেইগুলোর বিরুদ্ধে অ্যাপেলেট ডিভিশনে গেছে। তো অ্যাপেলেট ডিভিশন ওই একই কথা বলে দিয়েছেন যে এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে। সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয় সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং পাবলিক কনসালটেশনের মধ্য দিয়েই আমরা সংসদে বিল আনব এ আশ্বাস দিতে পারে। আর যেগুলো অবৈধ ডিক্লেয়ার হয়েছে এগুলো আমরা সংবিধানে সংশোধনী আনতে হবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, মানে বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, যে জাতীয় সংসদ ইলেকশন হবে সেই ইলেকশন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারছেন কিনা? ইনশাআল্লাহ, 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 এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। কিভাবে 91 সালের যে নির্বাচন হলো সেটা বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই কনসেপ্ট থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। 96 সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনের বিল এনেছিলেন, এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন। এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। সেই সময় তো আইনটা পাশ হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার হিসাবে, এখন এটা কি তত্ত্বাবধায়ক সরকার থাকবে না অন্তর্বর্তী সরকার? রায় যেভাবে আছে আমরা সেটাকে বিবেচনায় নিয়ে যেটা করলে ভালো হয় সেটাই করব এবং এটা পাবলিক কনসালটেশনও দেব। আপনারাও সেটার পার্ট হবেন। এই সংশোধনী আমরা রায়টা বিবেচনা করে আসুক সামনে, রায়টা দেখি, রায়ের আলোকে রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে এই যে পাবলিক কনসালটেশনে দেব। সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। এই ক্ষেত্রে কি আপনার গণভোটের যে রায়টা আজকে রয়েছে ওটা আমরা রায়টা পর্যালোচনা করে পদক্ষেপ নেব। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে। সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।
সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর আজ জন্মস্থান ইরানের মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাকের নাজাফ ও কারবালায় লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত হওয়ার পর ইরানে ফিরিয়ে আনা হয়েছে খামেনির মরদেহ। দাফনের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রাখা হয়েছে ইমাম রেজা মাজার কমপ্লেক্স। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন ইরানের এই সর্বোচ্চ নেতা। নিজ জন্মস্থান মাশহাদে আজ সমাহিত হবেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে বুধবার খামেনির মরদেহ নেওয়া হয় ইরাকের পবিত্র নগরী নাজাফে। সেখানে লাখো মানুষ প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শোকযাত্রায় অংশ নেন। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে খামেনির মরদেহ। জানাজা সম্পন্নের উদ্দেশ্যে তার নিথর দেহ রাখা হয়েছে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। ধারণা করা হচ্ছে ধর্মীয় নেতা হিসেবে তাকে বিশেষ স্বীকৃতি দিতেই ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার ভোর থেকে কড়া নিরাপত্তার মধ্যে শোক যাত্রা শুরু হয়। ইরানের জাতীয় পতাকা মোড়ানো কফিনটি একটি বিশেষ কাচের বাক্সে বহন করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সমাধিতে তার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরদেহটি কারবালার উদ্দেশ্যে নেওয়া হয়, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মাজারেও শ্রদ্ধা নিবেদন করা হয়। খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের এই আয়োজন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নতুন করে আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা পাল্টা হামলার মধ্যেই এই শোকানুষ্ঠান চলছে। ইরানের কর্মকর্তাদের আশা, বিপুল জনসমাগম দেশটির জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানে টানা দ্বিতীয় রাতে হামলা চালিয়েছে আমেরিকা। দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার জন্য ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা গুড়িয়ে দিতেই এই হামলা চালানো হচ্ছে। এদিকে হামলা জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারির পর ইরানের দক্ষিণাঞ্চলে রাতের আধারে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। নতুন এই হামলার পর ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, বুধবার বাণিজ্যিক জাহাজে ইরান যে বোমা হামলা চালিয়েছে তারই প্রতিশোধ এটি। আবার এমন হলে এর চেয়েও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামলার পর সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য ইরানের হুমকি তৈরির সক্ষমতা আরও দুর্বল করতে এই হামলা চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই নৌপথে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করছে ওয়াশিংটন। আল জাজিরা বলছে, জুনের মাঝামাঝি সময় যুদ্ধবিরতি সমঝোতা হওয়ার পর এটি সবচেয়ে বড় সামরিক উত্তেজনা। বিবিসি জানায়, ইরানের উপকূলীয় শহর কোনারাক ও চাবাহারেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর আব্বাসে অন্তত 8টি বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি সিরিক ও জাস্ক বন্দরে 2টি করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া আবু মুসা দ্বীপেও 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলার পর বন্দর আব্বাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়। বার্তা সংস্থা ইরনা জানায়, আমেরিকার হামলায় ইরানের 8 সেনা নিহত হয়েছেন। তারা সবাই বিমান ও নৌবাহিনীর সদস্য। এছাড়া চাবাহারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বুশেহরে আইআরজিসির একটি ব্যারাকেও আগুন লেগেছে। আমেরিকার এসব হামলার জবাবে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এক্স বার্তায় বলেন, আমেরিকা এখনও শেখেনি যে ধমক দেয়া আর প্রতিশ্রুতি ভঙ্গ করার আর কোনো মূল্য নেই। আঘাত হানলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। হরমুজ প্রণালী কেবলই ইরানের সমঝোতায় খুলবে, আমেরিকার হুমকিতে নয়। এদিকে ইরানে রাতভর আমেরিকার হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। তাদের হামলার লক্ষ্য এসব দেশে থাকা আমেরিকার ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র অথবা ড্রোনের কারণে ইতিমধ্যেই বাহরাইনের সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর।
বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে মরক্কোর প্রতিপক্ষ মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। ফরাসি ফুটবলাররা বলছেন, এবারের বিশ্বকাপে ফ্রান্সের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে মরক্কো। এবারের বিশ্বকাপে উঠছে ফ্রান্স। একের পর এক জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। এবার ফ্রান্সের সামনে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ মরক্কো। তবে এই ম্যাচটা মোটেও সহজ হবে না এমবাপে দেমবেলেদের। দিদিয়ে দেশমের দলকে দিতে হবে এবারের টুর্নামেন্টের সবচেয়ে কঠিন ফুটবল পরীক্ষা। 2022 বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স মরক্কোর ঐতিহাসিক যাত্রা থামিয়ে দেয়। তবে এবার মরক্কো কোনো চমকপ্রদ আন্ডারডগ নয়, তারা বেশ আত্মবিশ্বাসী এবং শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে। শুক্রবার মরক্কোর বিপক্ষে নামার আগে কঠিন অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ফ্রান্স। তবে কিছুটা নির্ভর দেখা গিয়েছে এমবাপে দেমবেলেদের। অনুশীলন শেষে গণমাধ্যমে জে ফিলিপ মাতেতা, রবিন রিসের মতো ফুটবলাররা বলেন, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মরক্কোই হবে তাদের কঠিন চ্যালেঞ্জ। মরক্কো এমন একটি দল যারা সাম্প্রতিক বছরগুলোতে অসাধারণ উন্নতি করেছে। তার একটি ভারসাম্যপূর্ণ দল বল দখলে রেখে খেলতে পারে, আবার দ্রুত পাল্টা আক্রমণও খুব কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম। এর আগে একবারই মুখোমুখি হয় দুই দল। সে ম্যাচে মরক্কোর বিপক্ষে 2-0 ব্যবধানে জয় তুলে নেয় ফ্রান্স, তাও আবার সেই 2022 বিশ্বকাপের সেমিফাইনালে। তাই জয়ে সে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ফ্রান্স। তবে মরক্কো চাইবে প্রতিশোধ নিতে। ফ্রান্সের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে সেই ক্ষত ভুলতে চাইবে মরক্কো। শেষ 16তে কানাডাকে 3-0 গোলে হারিয়ে মরক্কো আরও প্রমাণ করেছে যে তারা ধীরে ধীরে টুর্নামেন্টে নিজেদের সেরা ছন্দে পৌঁছে গেছে। গ্রুপ পর্বেও তারা ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে অপরাজিত থেকে 7 পয়েন্ট সংগ্রহ করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফারজানা জাহান প্রিয়া, ওয়ান স্পোর্টস ডেস্ক। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ওয়ান বুলেটিনে সময় হলো একটা বিরতির। আর ফিরে শোনানো খবরের সঙ্গে আরো যা থাকছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদনের অভিযোগ, ইউএসটিআর এর শুনানিতে অংশ নেয়নি বাংলাদেশ। আমেরিকার নতুন শুল্ক আরোপের শঙ্কা। মানিকনগর প্রধান সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলছেন রেল প্রতিমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীর্ঘদিন যাবত এর সুফল পেতে পারে এবং দ্রুততম সময়ের মধ্যে মান ঠিক রেখে কাজটি করবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, এই কাজটি উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় প্রশাসক, এবং আমাদের এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ এই উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমরা বর্তমান মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি উন্নয়নে বিশ্বাস করেন। তিনি চান আগামী দিনে সকল মানুষ তার অধিকার ফিরে পাক, এবং তার অধিকারকে ফিরে দেওয়ার জন্যই আমরা রাত দিন কাজ করছি। তবে তার সুফল অনেকটা নির্ভর করে যারা এই উন্নয়ন কর্মকাণ্ডে, যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, তারা যাতে সুন্দরভাবে কাজ করবে। আর এই এলাকায় যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে অঙ্গ সংগঠনে তাদেরকে বলবো যে সবাই মিলে সহযোগিতা করে এলাকার মানুষের এই উন্নয়ন কাজটি দ্রুত ত্বরান্বিত করা যায়, সে ব্যাপারে সবাই আপনারা সহযোগিতা করবেন। তাই সবার শেষে আর বক্তব্য বাড়াবো না। আমরা কাজের মাধ্যমে, আমাদের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার মাধ্যমে মানুষের মন জয় করতে চাই এবং তাদের অধিকারকে বাস্তবায়ন করতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। সিটি কর্পোরেশন যেহেতু প্রশাসক উপস্থিত রয়েছেন, উনি বিস্তারিতভাবে বলবেন। এই কারণে আমি এই বিষয়ে না যাচ্ছি, আপনি তাদের থেকে শুনবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগামী দিনে এগিয়ে যেতে চাই, মানুষের পাশে থেকে মানুষের কাজের অধিকার আদায়ের মাধ্যমে তাদের অধিকার। মানিকনগর প্রধান সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলছিলেন রেল প্রতিমন্ত্রী। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের খবরে। বাংলাদেশের জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদিত হচ্ছে ইস্যুতে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দপ্তরে অনুষ্ঠিত শুনানিতে অংশ নেয়নি বাংলাদেশ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই শুনানি থেকে নেতিবাচক সিদ্ধান্ত এলে নতুন সংকটে পড়তে পারে পোশাক সহ রপ্তানি খাত। যদিও রপ্তানিকারকদের দাবি, দেশের কোনো রপ্তানিমুখী শিল্পে জোরপূর্বক শ্রমের চর্চা নেই। তাই আমেরিকার সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চান তারা।
রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে শ্রমিকদের জোরপূর্বক কাজ করানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেছে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর। অভিযোগ প্রমাণিত হলে দেশের পণ্যের উপর অতিরিক্ত 10 থেকে 12% শুল্ক আরোপ হতে পারে। ফলে আমেরিকার বাজারে নতুন করে আরও ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশি রপ্তানি পণ্য। মঙ্গলবার এ সংক্রান্ত একটি শুনানিও অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে। যদিও এতে অংশ নেয়নি বাংলাদেশ, তবে সরকারি বা বেসরকারি প্রতিনিধি থাকা প্রয়োজন ছিল বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ইউএসটিআর যে একটি শুনানি হয়েছে, আসলে সেখানে বাংলাদেশের প্রতিনিধি কেন ছিল না, এটা একটা প্রশ্নের উদ্রেক করে। থাকা উচিত ছিল, কারণ এই ইনভেস্টিগেশনের প্রাথমিক পর্যায়ে আসছে, এটা কিন্তু কমপ্লিট হয়নি, ফাইনাল হয়নি। সুতরাং আমাদের জন্য প্রয়োজন এবং সুযোগ দুটাই আছে যে এটার যে অনগোয়িং প্রসেস সেখানে এনগেজ করে আমাদের তরফ থেকে সার্বিক পরিস্থিতি তুলে ধরা। দেশের কোনো রপ্তানিমুখী শিল্পে জোরপূর্বক শ্রমের চর্চা নেই বলে দাবি করেন রপ্তানিকারকরা। তাই এই শুল্ক অভিঘাত থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক, ব্যবসায়ী সংগঠন এবং ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দাবি তাদের। এটা নিয়ে আসলে আমরা কিছুটা উৎকণ্ঠিত হইলেও আমরা মনে করি যে বাস্তবিক ক্ষেত্রে এটার কোনো সত্যতা তারা খুঁজে পাবে না, কারণ আমরা বর্তমানে বিশ্বে কমপ্লায়েন্ট প্রডিউসিং কান্ট্রি হিসেবে ইতিমধ্যে কিন্তু সুপরিচিত হয়েছে। ওরা যেটা ইন্ডিকেট করছে যে আপনি যেখান থেকে র ম্যাটেরিয়াল কিনছেন বা আপনি যেখান থেকে বাকি জিনিসপত্র আনছেন, তারা কি করছে কি করছে না, তো আমরা তো সেটা আমাদের যতটুকু যাচাই বাছাই করে আনার প্রয়োজন আমরা করছি। এখন তাদের দেশে তারা কতটুকু অপচারে করছে কি করছে না, সেটা একটা পর্যায়ের পরে তা আমরা দেখতে পাচ্ছি না বা আমরা জানতে পারবো না। বাট আমাদের যতটুকু জেনে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে আনা উচিত, আমরা সেটা করছি। এদিকে শুনানিতে অংশ না নিলেও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চায় ঢাকা। তাই আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য ইউএসটিআর এর কাছে প্রস্তাব পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। বিশ্ব নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আধুনিকায়ন ও প্রযুক্তির উপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দেন তিনি। এ সময়ে শান্তিরক্ষায় শীর্ষ অবদান রাখা দেশ হিসেবে বাংলাদেশের সংস্কার কার্যক্রম ও নতুন প্রস্তাবনা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ ফর কনভেনিং দিস টাইমলি ডায়ালগ। বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। আগামী দিনের এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের অত্যন্ত দক্ষ জনবল এবং উদ্ভাবনী কৌশলে বিনিয়োগ করতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিশ্বমানের করে তুলতে সোয়াট, সাইবার ক্রাইম তদন্ত এবং গোয়েন্দা সক্ষমতা বাড়িয়েছে। আমরা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে জাতিসংঘের একটি পুলিশ নলেজ নেটওয়ার্ক এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এনভায়রনমেন্টাল পুলিশিং কনফারেন্স আয়োজনের প্রস্তাব করছি। ওয়ান বুলেটিনে আরেকটা বিরতি নিচ্ছে, ফিরে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। চট্টগ্রামের শিফা আক্তার ইরা হত্যা ও ময়মনসিংহে শিশু নিসামণি ধর্ষণ ও হত্যা মামলার রায় বিকেলে। চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিফা আক্তার ইরা হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করবেন। গত 1 মার্চ চকলেট কিনে দেওয়া ও বেড়াতে যাওয়ার লোভ দেখিয়ে ইরামণিকে বাড়ি থেকে নিয়ে যান প্রতিবেশী বাবু শেখ। পরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন এলাকার পাহাড়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শিশুটিকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর 3 মার্চ শিশুটির মৃত্যু হয়। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার রায় আজ। বুধবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকারের আদালতে 3 আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। গত 14 জুন বিকেলে ধোবাউড়ায় শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে দিয়ে হত্যা করা হয়। পরদিন থানায় মামলা করেন তার বাবা। তদন্ত শেষে 9 দিনের মধ্যে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার রায় নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই রায় নিয়ে শিশু নিসামণির স্বজনদের প্রত্যাশা কি, আর মামলার সব আসামিদের আদালতে আনা হয়েছে কিনা আমাদের জানাবেন সেখান থেকে বিস্তারিত।
আঞ্জুমান ইতিমধ্যেই মামলার সব আসামিকে আদালত আনা হয়েছে, অর্থাৎ আমরা দেখেছি সকালেই কিন্তু তাদেরকে আদালত প্রাঙ্গণে হাজির করা হয়। রায় কিন্তু কিছুক্ষণ পরেই রায়ের যে শুনানি সেই কার্যক্রম শুরু হবে। সেই বিষয়টি কিন্তু আদালতের যে পুলিশ প্রধান রয়েছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে সুদীপ্তা সরকারের যে আদালতটি রয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ আগেই নিসামনি ধর্ষণ এবং হত্যা মামলার যে রায় সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সেই রায়টিকে ঘিরে আদালত প্রাঙ্গণে একেবারেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিসামনির স্বজন যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে সর্বোচ্চ শাস্তি যেন এই রায়ের মাধ্যমে আসে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা জানি যে এই আলোচিত ঘটনাটি ঘটার পর থেকেই কিন্তু সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর থেকেই কিন্তু একেবারেই দ্রুত গতিতে সেই বিচার কার্যক্রম শুরু হয়েছে। অর্থাৎ গত 14 জুন ধর্ষণ এবং হত্যার পর কিন্তু আমরা দেখেছি 15 জুন মামলা হওয়ার পর পুলিশ 4 জন আসামিকে গ্রেপ্তার করে এবং 4 জন আসামিকে গ্রেপ্তার করার পর 23 জুন কিন্তু অভিযোগপত্র আদালতে দাখিল করে। অর্থাৎ সেই অভিযোগপত্র দাখিল করার 10 কার্য দিবসের মধ্যেই কিন্তু আজকে যে রায় সেই প্রত্যাশিত রায়টি কিছুক্ষণ পরেই কিন্তু ঘোষণা হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি সকাল থেকে নিসামনির স্বজন যারা আছেন তারা কিন্তু আদালত প্রাঙ্গণে তারা জড়ো হয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয় এই রায়ের মাধ্যমে, সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছিলেন। অর্থাৎ সুদীপ্তা সরকারের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে কিন্তু 3 আসামিকে হাজির করা হয়েছে। আরেক আসামি অর্থাৎ শিশু হয় তাকে কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে কিন্তু তার বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে গতকাল। আজকেও কিন্তু সেই রায়টি ঘোষণা করা হবে। অর্থাৎ 4 জন আসামিকে 2 আদালত তাদের যে বিচার কার্যক্রমে শেষে কিন্তু আজকের যে রায় ঘোষণা সেই প্রত্যাশিত রায় ঘোষণার মাধ্যমে প্রত্যাশিত যে রায় সেটি কিন্তু আসবে। সর্বোচ্চ শাস্তি নিসামনির স্বজনরা সেটি কিন্তু বলছিলেন যে এই রায়ের মাধ্যমে যেন আসে। আমরা এই বিষয়টি নিয়ে আসলে পুলিশ এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দর সঙ্গে কথা বলেছিলাম। অর্থাৎ পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরে ময়মনসিংহ জেলায় কিন্তু শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ এর মধ্যে নিসামনি ধর্ষণ এবং হত্যার যে ঘটনা সেই ঘটনায় কিন্তু একেবারেই সেই আলোচিত ঘটনাটি কিন্তু সারা দেশের প্রশাসন সহ বিভিন্ন মানুষ এই ঘটনাটি নড়েচড়ে বসে এবং প্রতিবাদে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ প্রত্যাশা রাখছেন এই রায়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নিসামনি হত্যা ধর্ষণের যে রায় কিছুক্ষণের মধ্যে হবে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ময়মনসিংহের ধোবাউড়ার আলোচিত শিশু নিসামনি হত্যা মামলা সবশেষ তথ্য জানাচ্ছিলেন ইলিয়াস আহমেদ। ওয়ান বুলেটিনের সময় হলো আরেকটা বিরতির, আর ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে অনুমতি পাচ্ছে ইউক্রেন, জানালেন ট্রাম্প। 70 বিলিয়ন ইউরো সামরিক সহায়তার অঙ্গীকার নেটোর। অবশেষে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি পাচ্ছে ইউক্রেন। সদ্য সমাপ্ত নেটোর শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই অনুমতি দেবেন বলে জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই ক্ষেপণাস্ত্র তৈরির পদ্ধতি কিয়েভকে শিখিয়ে দেওয়া হবে যাতে তারা নিজ দেশে এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। তুর্কির আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ট্রাম্প জানান, ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির অনুমতি দেবে ওয়াশিংটন। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে অনুরোধের পর এই ঘোষণা দিলেন ট্রাম্প। এর আগে ইউক্রেন বহুবার নিজ দেশে প্যাট্রিয়ট ইন্সেপ্টর তৈরির লাইসেন্স চাইলেও ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। বিবৃতিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহর ও জ্বালানি অবকাঠামো রক্ষায় দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা কিয়েভকে প্যাট্রিয়ট তৈরির পদ্ধতি দেখিয়ে দেবে। এটি খুবই জটিল একটি ব্যবস্থা, তবে ইউক্রেন দ্রুতই বিষয়টি আয়ত্ত করে ফেলবে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, আমেরিকায় বর্তমানে 4টি উৎপাদন কেন্দ্র নির্মাণাধীন রয়েছে এবং আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে। ফলে নতুন প্যাট্রিয়টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এ সময় মজার ছলে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট আমেরিকার কোম্পানিকে এখনও এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়নি, তবে তার বিশ্বাস তারা এতে সন্তুষ্ট হবে। কিন্তু ইউক্রেনের এই ক্ষেপণাস্ত্র জরুরি ভিত্তিতে দরকার, কারণ বর্তমানে প্যাট্রিয়ট ইউক্রেনের একমাত্র কার্যকর ব্যবস্থা যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। দেশটির কর্মকর্তাদের দাবি, এসব ইনসেপ্টরের মজুদ এখন আশঙ্কাজনকভাবে কমে গেছে। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। গত মে মাসের শেষে জেলেনস্কি নিশ্চিত করেছিলেন প্যাট্রিয়টের লাইসেন্স প্রাপ্ত উৎপাদনের অনুমতি চেয়ে আনুষ্ঠানিকভাবে আমেরিকার কাছে আবেদন করেছে ইউক্রেন। আমেরিকার প্রতিষ্ঠান রেথিয়ন এবং লকহিড মার্টিন প্যাট্রিয়ট ব্যবস্থা তৈরি করে। ইউক্রেন ছাড়াও আমেরিকার বহু মিত্র দেশের প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়ট ব্যবহৃত হচ্ছে। প্যাট্রিয়ট বিশ্বের সেরা এবং সবচেয়ে ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হিসেবে বিবেচিত। ক্ষেপণাস্ত্র সহ একটি ব্যাটারির দাম প্রায় $100 কোটি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। তুর্কির রাজধানী আঙ্কারায় শেষ হয়েছে নেটো সম্মেলন। অভ্যন্তরীণ মতবিরোধ থাকলেও সদস্য দেশগুলো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় একে অন্যের পাশে থাকার বার্তা দিয়েছে। সেই সাথে ইউক্রেনকে 70 বিলিয়ন ইউরো সামরিক সহায়তার অঙ্গীকার করেছে জোটটি। ইরান যুদ্ধ নিয়ে সাফাই গিয়ে ট্রাম্প দাবি করেন তেহরান তাকে হত্যা করতে চায়। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধের আবহে এবারের নেটো সম্মেলন ছিল বেশ গুরুত্বপূর্ণ। মঙ্গল এবং বুধবার বৈঠকে জোটের 32 সদস্য দেশের নেতাদের চ্যালেঞ্জ ছিল ট্রাম্পকে সন্তুষ্ট রাখা এবং জোটের ঐক্য অটুট রাখা। তবে সম্মেলনে স্পেনের সাথে বাণিজ্য বন্ধের হুমকি এবং গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার দাবি আবারও তোলার মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেন ট্রাম্প। সম্মেলনে যুদ্ধ নিয়ে সাফাই গিয়ে ট্রাম্প ইরানের সাথে সমঝোতা বন্ধ এবং আবারও হামলার হুমকি দেন। তবে পরে আবারও জানান ইরানের সাথে আর কোনো যুদ্ধ হবে বলে তিনি মনে করেন না। তেহরানের এখন প্রধান লক্ষ্য তাকে হত্যা করা, এমনও দাবি করেন ট্রাম্প। ইরানের সব নেতারা এখন শেষ হয়ে গেছে। আমিও হয়তো চলে যেতে পারি, কারণ আমি তাদের 1 নম্বর লক্ষ্য, কারণ ওরা জঘন্য। সম্মেলনের শুরুতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করলেও পরবর্তীতে সুর পাল্টান ট্রাম্প। ইতিবাচক বার্তা দিয়ে সম্মেলন শেষ করেন। বলেন, পশ্চিমা সামরিক জোট নেটোতে ঐক্য রয়েছে, আমেরিকা নেটোতে থাকতে চায়। বৈঠক ছিল দারুণ। কক্ষে অঢেল ভালোবাসা ছিল, প্রচুর ঐক্য ছিল। আমরা আপনাদের সঙ্গেই থাকতে চাই। এক সদস্যের উপর হামলা মানেই সবার উপর হামলা। 2 দিনব্যাপী শীর্ষ সম্মেলনের শেষে ইউক্রেনের জন্য 70 বিলিয়ন ইউরো সামরিক সহায়তা ঘোষণা দিয়েছে জোটের নেতারা। সেই সাথে মিত্র দেশগুলোর জ্বালানি সংরক্ষণ অবকাঠামোতে $3,080 কোটি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে ট্রাম্প এবং মিত্রদের মধ্যকার মতবিরোধকে কোনো দুর্বলতা হিসেবে না দেখে জোটের শক্তির প্রমাণ হিসেবে আখ্যায়িত করেছেন নেটো মহাসচিব মার্ক রুটে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। স্পেনের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তুর্কিতে নেটো সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে প্রশাসনের কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। তবে বিশ্লেষকরা মনে করেন সামরিক খাতে আরও বেশি অর্থ বরাদ্দ দিতে এবং স্পেনের উপর চাপ বাড়াতেই এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নেটো জোটের জন্য স্পেন যে অর্থায়ন করে তাতে অসন্তুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণেই দেশটির সাথে বাণিজ্য বন্ধ করবেন বলে জানিয়েছেন তিনি। বুধবার তুর্কির রাজধানী আঙ্কারায় নেটো সম্মেলনে জোটের মহাসচিব মার্ক রুটার সাথে বৈঠকে তিনি বলেন, স্পেনের মতো মিত্র কেবল জোটের বোঝা মাত্র। একই সাথে তিনি জানান, দেশটির সাথে বাণিজ্য বন্ধ করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তবে ট্রাম্পের এমন ঘোষণার পরই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় এক বিবৃতিতে দাবি করেছে, আমেরিকার সাথে স্পেনের চমৎকার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। মাদ্রিদ এই সম্পর্কের কোনো পরিবর্তন দেখতে চায় না। পাশাপাশি ওয়াশিংটনকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে স্পেন ইউরোপিয়ান ইউনিয়নের অংশ এবং ওয়াশিংটন মাদ্রিদ বাণিজ্যিক সম্পর্ক জোটের মাধ্যমে নির্ধারিত।
এদিকে ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে ট্রাম্পের এমন ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র ওলাফ গিল বলেছেন, তারা আশা করছেন আমেরিকার সাথে গত বছর ইইউ যে যৌথ বাণিজ্য ঘোষণা দিয়েছিল, ওয়াশিংটন তা মেনে চলবে। I remind you that we signed a joint statement with the US last year. We expect the US to honor its commitments under that joint statement as we have honored ours. স্পেনের এলকানো রয়্যাল ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মিগেল ওতেরো মনে করেন, ট্রাম্পের এই ঘোষণা কেবলই একটি হুমকি। এটি হুমকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে বলেই তার বিশ্বাস। I think the outcome is going to be like we have had in the past, where Trump threatens and nothing happens. So I think that's going to be the end game of this. এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় চটেছে স্পেনের সাধারণ মানুষ। রাজধানী মাদ্রিদের বাসিন্দা পাবলো ডুডেট মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের একগুঁয়েমি দিয়ে আন্তর্জাতিক ভূরাজনীতির ক্ষতি করছেন। আমি মনে করি স্পেনকে অবশ্যই দৃঢ় অবস্থানে থাকতে হবে। ট্রাম্প আসলে আন্তর্জাতিক ভূরাজনীতির ক্ষতি করছেন এবং আমার বিশ্বাস আমেরিকার প্রতি সর্বদা অনুগত থাকা আমাদের উচিত নয়। আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদেরকেই নিতে হবে এবং নিজেদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই ধরে রাখতে হবে। অন্যদিকে সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া লেখেন, স্পেন মিত্র হিসেবে ভয়াবহ নয়, প্রেসিডেন্ট ট্রাম্প গুন্ডামিকে কূটনীতির সাথে মিলিয়ে ফেলছেন, এটি আসলে ভয়াবহ বিষয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি 3% নেমে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এই মন্থর গতির কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির প্রসারকে ইতিবাচক হিসেবে দেখছে IMF। বৈশ্বিক এই পরিস্থিতির মাঝেও অবশ্য আশার আলো দেখাচ্ছে চায়না। অবকাঠামো খাতে বিনিয়োগ এবং হাইটেক পণ্যের রপ্তানি বাড়ায় দেশটির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 4.6%। তবে জ্বালানি তেলের চড়া দাম এবং ভূ রাজনৈতিক অস্থিরতাকে এখনো বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছে ঋণদাতা সংস্থাটি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। সিরিজ বাঁচাতে জিততে হবে টাইগারদের। মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। রোডেশিয়ানদের কাছে একমাত্র টেস্টে হারের পর ওয়ানডে ফরম্যাটের প্রথম ম্যাচেও হোঁচট খেয়েছে মেহেদী মিরাজের দল। এজন্য টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ব্যাটারদের ফর্ম নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ওয়ানডেতে সর্বশেষ 2022 সালে জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছিল টাইগাররা। এর আগে ফরম্যাটে টানা 5 বার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। ওয়ান বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। আংশিক বাতিলই থাকবে পঞ্চদশ সংশোধনী, হাইকোর্টের রায়ে আপিলে বহাল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু। কক্সবাজারে মাটি চাপা পড়ে 2 শিশুর প্রাণহানি। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন আজ। শোকযাত্রার মধ্যেই ইরানে হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। এবং বিশ্বকাপের শেষ 8 লড়াই শুরু আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে রাতে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। আর এই ছিল এখনকার ওয়ান বুলেটিনে। একটু পরেই দেখবেন বাণিজ্য সংলাপ। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন আর যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।